আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি। এই রুক্ষ শুষ্ক প্রকৃতির মাঝে একদম কোনো কিছুই যেখানে ঠিক মতন টিকে থাকছে না, তার মাঝে দু চারটা ফুল আপনাদের সাথে যখন আমি শেয়ার করি, আমার সত্যি ভীষণ ভালো লাগে। দারুণ সুন্দর বেশ কয়েকটা গোলাপের কলি এসেছে। এই ফুলটা তো বোঝাই যাচ্ছে না ওই দিকের পাতাগুলোর কারণে। আজকে চিন্তা করেছি এই গাছের পাতাগুলো একটু ভালো করে স্প্রে করে দিব, দেখব কেমন পরিষ্কার হয়। কেমন জানি নেতিয়ে নেতিয়ে থাকি, বুঝছেন? মানে ময়লা বারান্দায় রাখি জন্যই কি না, ময়লা কেমন জানি ভালো লাগে না। অন্যদিকে ডাক্তার সাহেব তো কোনোভাবেই গাছ ভেতরে রাখতে দেবে না। মশার জ্বালাতন বেড়ে গিয়েছে। সারাক্ষণ আমাকে বলছে গাছগুলো সব ছাদে দাও। ছাদে দিলে না একটা গাছও আমি বাঁচাতে পারবো না। এই যে আরেকজন চলে এসেছে। উপরের তলায় যে কবুতরটা আছে তার একটা পালক পড়েছে, সেটা দিয়েই সে খেলছে। যা বাবা তুই খেল, আমি একটু গাছগুলোতে যে দু চারটা মরা পাতা আছে সেগুলো তুলে ফেলে দিই। কেমন আছেন আপনারা সবাই বলুন তো? শীত কেমন উপভোগ করা শুরু করেছেন সেটাও জানাবেন। আমি কিন্তু ভয়েস দিচ্ছি ফ্যানের নিচে বসে। আমি জানি না আমার কি সমস্যা। আমার একদমই বাংলাদেশের শীতে কোনো কিছুই মনে হয় না, মানে শীত গায়ে আমার লাগেই না। ওই যে আগে যে মাইনাসে থাকতাম সে কারণেই কিনা তাও জানি না। মাঝে মাঝে খুবই ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে আবারও আমার সেই পাহাড়ের ওই বাসায় চলে যাই। সেখানকার আনন্দ, সেখানকার ভালো লাগা, প্রকৃতি, পরিবেশ সব কিছুই আলাদা ছিল। আমার পুরনো দর্শকরা আমার সেই বাড়ি, আমার সেই সংসার দারুণ উপভোগ করেছেন। যাক সে কথা, আমাকে তো আর এই গল্প জোড়া দিলে চলবে না, অনেক কাজ জমে আছে। একটু চেষ্টা করছি স্প্রে করে কতটুকু পরিষ্কার করা যায় সেটা দেখতে, কিন্তু জানেন অধিকাংশ পাতাই কেমন যেন একটু ধুলাবালির কারণে কাদা কাদা হয়ে যাচ্ছে। না, এগুলোকে রীতিমতন চুবিয়ে চুবিয়ে গোছল করাতে হবে। এইসব ঢং ঢং করে কোনো লাভ নেই। কাজেই এগুলো সব বাদ দিয়ে ঘরের কাজে হাত দিতে হবে। চলুন ঘরের কাজে হাত দিই আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখছেন একটা বিছানার চাদর। এই নভেম্বর ডিসেম্বর মাসগুলোতে বিভিন্ন ওষুধ কোম্পানি ওদের এজিএম, ওদের বিভিন্ন রকম কনফারেন্স করে। সেরকমই একটা কনফারেন্সে ডক্টর সাহেব জয়েন করেছিল। সেখান থেকে বেশ কিছু গিফট এসেছে, তার মধ্যে এই বিছানার চাদরটা। এই যে এরকম। তো আমার যে খুব বেশি পছন্দ হয়েছে সেটা বলবো না। এরকম প্রিন্ট আমি আসলে খুব বেশি একটা লাইক করি না, কিন্তু যেহেতু এসেছে ভাবলাম তাহলে আজকে না হয় আমি এই নতুন চাদরটাই একটু ইউজ করি, দেখি কেমন হয়। ওরে আল্লাহ, কি কালার! এখানে যেন দেখতে আরও বেশি জলজল করছে, সামনাসামনি কিন্তু এত কালারফুল না, আর একটু লাইট। আচ্ছা চলুন আগে বিছানাটা চেঞ্জ করি, চাদরটা চেঞ্জ করি, তারপর আপনাদের সাথে কথা বলি। এই যে আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সোজা চলে এলাম বিছানার চাদরটা চেঞ্জ করতে। তিনিও ব্যাপক হারে আমার সাথে সহযোগিতা করবার জন্য ছুটোছুটি করছেন। এই যে তাকে বলছি তুই ভাগ এখান থেকে, লাগবে না তোর সাহায্য, আমি একাই পারবো। না 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 না, আমার কথাকে তিনি পাত্তাই দেন না। অনেকেই আমার ইউনিককে নিয়ে বলেন যে আসলেও তুমি যখন ওর সাথে কথা বলো মনে হয় যেন একটা মানুষের সাথেই কথা বলছো। সত্যি কথা বলতে কি, ইউনি মানুষ না, কিন্তু অনেক ভালো। আমি মানুষের সাথে আগে অনেক কথা বলতাম, অনেক কথা বলতাম। তারপর এক সময় দেখলাম কথাদের ডালপালা গজিয়েছে। তারপর দেখলাম সেখানে রং লেগেছে। তারপর দেখলাম সেগুলো শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রঙে রূপে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তখন থেকে আমার কথা বলার প্রিয় সঙ্গী হচ্ছে ইউনি। আরও দু একজন আছে। সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে আমার বাবা, যিনি আমার কথার কিছুই খুব বেশি একটা বুঝতে পারেন না। কারণ আমি এখন যা বলি বাবার কাছে মনে হয় কি বলছে এসব, এরকমও কি হয় পৃথিবীতে। আরেকজন হচ্ছে ইউনি, যে কোনো উত্তরও দিতে পারে না, কিছু বুঝতেও পারে না। আর আরেকটি হচ্ছে আমার গাছ। এখন আমি এদের সাথেই বেশি কথা বলি। পাগল ভাবছেন? কোনো অসুবিধা নেই। পৃথিবীতে পাগলের চাইতে মহা সুখী আর কেউ নেই।
আপনাদের সাথে গল্প করতে করতে বেডরুমটা গুছিয়ে কাপড় চোপড় সব নিয়ে চলে এসেছি, ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। চাদরটাও সেই সাথে দিয়ে দিয়েছি। এই ওয়াশিং মেশিনটা দিনে এখন দুবেলা করে আমাকে স্প্রে করে করে পরিষ্কার করতে হয়। ওই যে ওয়াশিং মেশিনের পাশে যে জানালাটা দেখছেন, ইউনি মহাশয় সেই ওয়াশিং মেশিনের উপরে উঠে তারপর সেখানে বসে বসে অপর পাশের যে বাড়ি আছে সেখানকার এক সুন্দরী বিল্লুর সাথে প্রেম করে। তো বেশ কয়েকবার তাড়িয়ে টাড়িয়ে দিয়েছি, বলেছি ভাগ এখান থেকে, কিন্তু বেশি একটা পাত্তা দেয় না। ভাবলাম থাক, এত তো নিষেধ করাও ঠিক না, ওরও তো একটা মন আছে। তো ও যতবার উঠে দেখা যায় এখানে পায়ের ছোপ ছোপ দাগ পড়ে যায় ধুলার উপরে। তো আমি বারবার চেষ্টা করি এটাকে স্প্রে করে পরিষ্কার করে দিতে, কিন্তু এই শীতের দিনে যতই ধুলাবালি মুছি না কেন এগুলো একেবারে হাস্যকর, কখনোই এগুলো থামবার নয়। ওদিকে কাজ করতে করতে মোটামুটি 9টা বেজে গেছে। আমার হাজব্যান্ড এবং আমার ছোটো মেয়ে চলে গিয়েছে। 10টার সময় আমার মেয়েটার, বড় মেয়েটার একটা এক্সাম আছে, সেই এক্সামটা দিতে যাবে। তো বলে যে মা একটু তাড়াতাড়ি নাস্তা দাও। তো একদিকে আমি পরোটা অলরেডি বসিয়ে দিয়েছি, অন্যদিকে চায়ের পানি বসিয়েছি। এরই মাঝে কয়েকটা সসেস কেটে নিয়েছি, সেগুলোকেও একটু হালকা ফ্রাই করে দিব। আসলে ও খুব বেশি একটা খাবার খেতে পছন্দ করে না, হালকা পাতলা কিছু হলেই ও খুশি। আজকাল কিন্তু আমি আমার হালিমাকে দিয়ে আলু পরোটা বানিয়ে রাখি। হালিমা দেখলাম বেশ ভালো পরোটা বানায়। তো ওকে একদিন জিজ্ঞেস করলাম, তুমি কি আলু পরোটা বানাতে পারো? আমার মেয়েদের তো খুব পছন্দের একটা খাবার হচ্ছে আলু পরোটা। তো সে বলল, হ্যাঁ আমি এটা বানাতে পারি, আপনি বললে আমি বানিয়ে দিতে পারবো। তো এখন হালিমা যেটা করে, উইকলি একদিন 10-12টা মানে আলু পরোটা বানিয়ে দিয়ে যায়, আর আরেক দিন শুধু রুটি বানায়। তো আমার কিন্তু বেশ সুন্দর চলে যাচ্ছে হালিমাকে নিয়ে। ভালো কথা, হালিমা আমার বাসায় জয়েন করেছে 1 মাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 1 মাস পর রিভিউ দেওয়ার পালা। আমি ভীষণ খুশি হালিমাকে পেয়ে। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, অবশেষে আমার মন মতন খুব ভালো একটা মেয়েকে আল্লাহ জুটিয়ে দিয়েছে। আর এই যে কাজ করতে গেলে আমার হাত থেকে জিনিস পড়বে না, তা হতেই পারে না। ওই দেখুন, এক টুকরা সসেস ঠিকই লাফ দিয়ে ফ্রাই প্যান থেকে চুলার উপর এসে পড়েছিল। আমি অবশ্য ওকে ছাড় দিইনি, আমি ওকে তুলে নিয়েছি। অন্যদিকে তাকিয়ে দেখি একেবারে দুধ চা উতলে পড়ে যাবার দশা। যত তাড়াতাড়ি সম্ভব এসে বন্ধ করেছি। আসলে এক একটা সময় সকালবেলা এক এক রকম যায়, এগুলো অফ ক্যামেরাতে করাই ভালো। সকাল টাইমটাকে আমি সবসময় অ্যাভয়েড করি, যে এই টাইমে আমি কোনো ভিডিও নিব না। অন ক্যামেরায় কাজ করা বিশাল বড় হ্যাপা। যাই হোক, এদিকে কথা বলতে বলতে ডিম ভাজিও হয়ে গেছে, ওইদিকে চাটাও হয়ে গেছে। এখন মেয়েকে নাস্তাটা দিয়ে আমি আবার আমার কাজে চলে আসব। আজ সোমবার, আজ কিন্তু আমার পাশের মাঠে মেলা বসবে। অবশ্যই আমি চেষ্টা করব এক ঝলক আপনাদের সাথে দেখিয়ে দিতে। কতটুকু পারবো জানি না। বিকেল 3টে থেকে তো নিজেরই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় মেয়েদের সাথে কোচিংয়ে এখানে সেখানে। তো দেখা যাক এখন কতটুকু কি করতে পারি। টেবিলে নাস্তাটা সার্ভ করে মেয়েকে ডাকাডাকি শুরু করেছি, চলে আসো, নাস্তা দিয়ে দিয়েছি, নাস্তা খাও, তুমি বের হয়ে যাবে। কোচিং অবশ্য একেবারে ওয়াকিং ডিস্টেন্সে, যে কারণে ধীরে সুস্থে গেলেও কোনো অসুবিধা নেই। আর আমি যখন নাস্তা দিয়েছি তখন মোটামুটি 9টা 25, ও 40-45-এর দিকে হয়তো বাসা থেকে বের হবে। অন্যদিকে আমার ছেলে কন্টিনিউয়াস মা মা করেই যাচ্ছে। কারণ হচ্ছে সে চাইছে আমি যেন তাকে নিয়ে অনেকটা সময় এখন বারান্দায় থাকি। এই সময়টায় আমি তাকে নিয়ে বারান্দায় গেলে সে রোদের মধ্যে হুটোপুটি খায়, একবার এই পাশ ফিরে ওই পাশ ফিরে গায়ে রোদ লাগায়। তো আমিও ওই টাইমটায় বসে একটুখানি গায়ে রোদ লাগাই, কিন্তু আজকে একদমই সুযোগ হচ্ছে না। আজকে কিছু বাড়তি কাজ আছে। তো সেই কাজ করবার আগে মগ ভর্তি করে চা খেয়ে নিয়ে নিজেকে এনার্জেটিক করে নেওয়াটা খুব বেশি জরুরি। এত অল্প চায় হবে না, দাঁড়ান আরও একটু চায়ের মাপ বাড়িয়ে দিই। আজকে তো ডাক্তার সাহেব ঘরে নেই, একটু আয়েশ করে বেশি বেশি চা খাওয়াই যেতে পারে। ডাকাডাকি করতে না করতেই মেয়েও চলে এসেছে। এখন আমরা মা মেয়ে দুজন মিলে নাস্তা খাবো, তারপর ও চলে যাবে পরীক্ষা দিতে, আর আমি চলে আসবো আমার সংসারের যে বাকি কাজগুলো করতে। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে, ওই যে বললাম না গাছগুলোকে একটু বেশি করে গোছল করাবো, তো আজকে এই গোছলের পর্বটাতে চলে এসেছি। সবগুলো গাছের মরা পাতা ফেলে দিয়ে সুন্দর করে সব গাছগুলোকে আমি পরিষ্কার করব। আর এই পরিষ্কার করতে করতে আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার মেয়ে খুব ছোট্ট একটা অর্গানাইজেশনে কাজ করে। সেই অর্গানাইজেশনটা ওদের মতন কিছু ইয়াং ছেলেমেয়ে দিয়ে তৈরি করা। তাদের মধ্যে কেউ কেউ আছে মালয়েশিয়ায়, কেউ সিঙ্গাপুরে, কেউ ভুটানে, কেউ বাংলাদেশে। তো প্রত্যেকটা কান্ট্রি থেকে 2-4 জন করে বাচ্চা কাচ্চা নিয়ে এই অর্গানাইজেশনটা।
করাইলের বস্তিতে যখন আগুন লাগে সেখানে একটা নিউজ হয়েছিল যে খুব ছোট্ট একটা বাচ্চা ছেলের টিয়া পাখি পুড়ে কঙ্কাল হয়ে গেছে। তো সেই নিউজটা দেখে এই বাচ্চাগুলোর মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। আমার মেয়ে আমাকে এসে বলে, মা আমরা কি করতে পারি? তো আমি বললাম, আমি তোমার নানু, আমরা তো আমাদের তরফ থেকে যেটুকু পারছি কাজ করছি, তুমি কি করতে চাও? তো তখন এই নিউজটা দেখিয়ে বললো, মা আমি ওকে হেল্প করতে চাই। আমি বললাম, এটা তো তোমাদের অর্গানাইজেশনের ব্যাপার, এটা তোমরা ভালো বুঝবে। তারপর ওরা সবাই মিলে সেই বাচ্চাটাকে ক্রুশের তৈরি একটা টিয়া পাখি গিফট করেছে। আপনারা বলতেই পারেন যে জীবন্ত আরেকটা টিয়া পাখি দিলেই হতো। যে বাচ্চাটার মাথার উপরে নিজেরই ছাদ নেই, যে বাচ্চাটা একটা কাপড়ে নিজের জান নিয়ে বের হয়ে এসেছে বাবা মার হাত ধরে, তার কাছে আরেকটা পাখির দায়িত্ব দেওয়াটা সমীচীন নয়। কিন্তু আমার মেয়ের বয়সী বাকি বাচ্চারা তাদের তরফ থেকে একটা খুব সুন্দর টিয়া পাখি ওই বাচ্চাটাকে গিফট করেছে, সাথে কিছু কাপড়, সাথে কিছু খাবার। জিনিসটা আমারও খুব ভালো লেগেছে। আমি সবসময় চাই আমার মেয়েটা এভাবেই জীবনে এগিয়ে যাক। খুব ভালো স্টুডেন্ট হবার দরকার নেই, খুব বড় কিছু হবারও দরকার নেই, মিডল ক্লাস থাকুক, মিডিওকার থাকুক, কিন্তু মানবিকতা সম্পন্ন মানুষ হোক। অর্থের পিছনে, টাকার পিছনে দৌড়ানোর দরকার নেই, ওর যোগ্যতা থাকলে ওটা অটোমেটিক্যালি আসবে। কিন্তু মানুষকে যেন মানুষের মতন করে ট্রিট করে, সে যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে রেসপেক্ট করে, আমি এই শিক্ষাটাই আমার সন্তানকে দিতে চাই। আমি চাই আমার সন্তান তার মানবিকতার চোখ দিয়ে সবার সাথে সম্পর্ক স্থাপন করবে। সম্পর্কটা যেন অর্থের মানদণ্ডে নির্বাচিত না হয়, আমি সে জায়গাটায় সব সময় আমার সন্তানদেরকে তাগিদ দিই। শো অফ নয়, তুমি যা অ্যাচিভ করছো এটাই তোমার জন্য যথেষ্ট। আমরা তোমাকে যা দিচ্ছি সেটা আমাদের সামর্থ্যের মধ্যে, এর বেশি এক্সপেকটেশন তোমরা রাখবে না। আমি এভাবেই চেষ্টা করি আমার সন্তানদেরকে বলতে বোঝাতে। কতটুকু পারছি জানি না, কতটুকু পারবো তাও জানি না, কিন্তু আমি আপনাদের সবার কাছে আমার দুটি সন্তানের জন্য দোয়া চাই। অনেক বড় বড় সার্টিফিকেটের ভারে ওদের মানবিকতা যেন চাপা পড়ে না যায়, ওরা যেন সমাজে ভালো মানুষ হয়ে সমাজের জন্য কাজ করতে পারে, এটুকু চাওয়া তো মা হিসেবে আমি চাইতেই পারি। গল্প করতে করতে ওদিকে কিন্তু গাছগুলি সব ধুয়ে পরিষ্কার করে আবার আমি বারান্দায় রেখে এসেছি। আর এদিকে কি বসাচ্ছি জানেন? এ বছরের প্রথম জলপাইয়ের আচার। 1 কেজি জলপাই কিনেছি, তাও প্রায় 6-7 দিন। আপনাদের সাথে সেই অংশটা শেয়ার করিনি। সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আজ ভাবলাম অনেক কালচেমি হয়েছে, এবার জলপাইগুলোকে একটু আচার বানিয়ে এটাকে খাওয়ার সময় চলে এসেছে। শীতের দিন ঢেলা খিচুড়ি বলে একটা ওয়ার্ড আছে, টাঙ্গাইলের লোকজন ভালো বুঝবেন। এই ঢেলা খিচুড়ির সাথে জলপাইয়ের আচার দিয়ে খাওয়ার কী যে একটা মজা, সেটা আমরা যারা ময়মনসিংহ টাঙ্গাইলের লোকজন আমরা খুব ভালো করে বুঝি। খুবই সামান্য জলপাইয়ের আচার বানাচ্ছি, মাত্র 1 কেজির। হয়তো পরে আবারও 1-2বার বানাতে পারি। তো এবারের আচারটা বানাচ্ছি একটু টক ঝাল মিষ্টি এইভাবে। তো প্রথমেই আমি কিছু গরম মশলা এবং আস্ত শুকনা মরিচ ভেজে তুলে রেখেছিলাম। তারপর আমি বেশি করে রসুনের কোয়া দিয়ে তেলের মধ্যে সেটাকে একটু গরম করে নিয়ে এই যে সিদ্ধ করে রাখা জলপাইগুলো হালকা হাতে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। রেসিপি শেয়ার করার সাহস পাচ্ছি না, কারণ আমার কুকিং আপুরা আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো রেসিপি জানেন। খালি যে কুকিং আপুরা জানেন তা না, তাদেরটা দেখে তো আমি শিখি, আমার অন্য আপুরাও অনেক চমৎকার আচার বানান। আমি যা পারি সেটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটাকে খুব ভালো করে তেলে ভেজে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। বললাম না, টক ঝাল মিষ্টি আচার বানানোর চেষ্টা করছি। এই পর্যায়ে আচার বানাতে বানাতে গোলাম কিবরিয়া আইডি থেকে নাহার আপুর একটা কমেন্ট পড়ছি। আপু আমার বেশ কয়েকটা ভিডিও নিচে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আপু আপনার মেয়েদের পুরনো কাপড় এগুলো দিবেন, এখন না পারলে পরে দিবেন। আপনার জ্যোৎস্না কাজল আপুর মন মানসিকতা এত সুন্দর, কথায় মাধুর্য আছে। তারপর এতগুলো ভালোবাসার চিহ্ন। তারপর তিনি লিখেছেন, আমি নাহার, ঢাকা থেকে। নাহার আপু আমার মোটামুটি সবগুলো ভিডিওতেই কমেন্ট করছেন, এবং আমার ধারণা আপু আমার ডেকোর অ্যান্ড ডেজার্ট পেজের সাথেও আছেন।
আপু এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছেন। আপুকে আমি কখনোই জিজ্ঞাসা করলে উত্তর দেন না তিনি কোথাকার নাহার। তিনি কি লালবাগের নাহার নাকি তিনি পুরান ঢাকার নাহার? আমি না বুঝে উঠতে পারি না। আপু আপনি যেই নাহারই হয়ে থাকেন না কেন, আপনি আমাকে যেভাবে সাপোর্ট করছেন, সত্যি বলছি অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। জানি না এত লম্বা সময় আপনি আমার বকবক শুনতে শুনতে এই পর্যায়ে এসেছেন কিনা। যদি এসে থাকেন তাহলে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার জন্য। খালি যে নাহার আপু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তা না, আমার আরও অনেক আপুরা আছে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। যেমন ব্লগ বাই জ্যোৎস্না থেকে জ্যোৎস্না তো আমাকে অনেক বড় বড় সুন্দর সুন্দর কমেন্ট করে। ইউনি কত সুন্দর করে নিউজ দেখছে, ও কি বুঝতে পারছে না ভাবছো? ও সব বুঝতে পারছে। জ্যোৎস্নার এই ধরনের কথাগুলো আমি বেশ এনজয় করি। এছাড়াও নূরের সংসার থেকে আপু বলেছে, প্রিয় আপু আসসালামু আলাইকুম, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি ঠিক মতন আপনার ভিডিও দেখতে পাচ্ছি না, তবে ইনশাল্লাহ আমি দেখব আমার প্রিয় আপুর ভিডিও সব সময়। আপু এই পর্যায়ে তোমাকে একটা কথা বলি, তুমি অনেক ব্যস্ত থাকো, আমরা আমাদের হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করি, আর তুমি করো নিজে হাতে। কোনো কিছু নিয়ে চাপ নেবে না, অন্তত আমার ভিডিও দেখা নিয়ে মোটেও চাপ নেবে না। কোনো আপুই কখনো এটা মনে করবে না যে সালমা আপুর ভিডিও দেখলেই সালমা আপু আমাদের ভিডিও দেখবে, নইলে না। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের ভিডিওগুলো দেখতে। আপনাদের পক্ষে যতটুকু সম্ভব হবে সংসার, বাচ্চা সব কিছুই সামলে দেখার, ততটুকুই দেখবেন। ইউটিউবে এসেছি বলে ভিডিও দেখতে দেখতে জান দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। আর আসলে এভাবে যে খুব বেশি দূর এগোনোও যাবে সেটাও না, কিন্তু হ্যাঁ একটা বন্ডিং হয়, খুব ভালো হয়। এই কাজগুলি যখন করছিলাম ওমা দেখি বাইরে হইচই হচ্ছে, তার মানে মেলা বসে গেছে। দাঁড়ান চটজলদি এগুলো গুছিয়ে আগে জানালা দিয়ে আপনাদের সাথে একটু মেলাটা শেয়ার করব। কখন যে মেলায় যেতে পারবো জানি না, এই কাজগুলো করতে করতেই তো 12:30 বেজে যাচ্ছে। এখন আবার আরেক খালা ঢুকবে ঘর ঝাড়া মোছা নিয়ে, কাজেই মেলা যে কোন সময় যেতে পারবো বলতে পারছি না। আমি মনে প্রাণে চাচ্ছি এই ক্যাকটাসের একটা গুঁতো ইউনিক খাক। সে তো বুঝতে পারছে না যে আমি এখানে ক্যাকটাস দিয়ে সাজিয়েছি। একটা দুটো গুঁতা খেলেই তার সে সোজা হয়ে যাবে। এই যে ধাক্কাচ্ছি, সরে যা সরে যা, পাত্তাই দেয় না। ভালো কথা, গল্প করতে করতে যে আচারটা বানালাম সেটাকে কিন্তু আমি এখনও কোনো বয়মে ভরিনি। ওটা বেশ ঠান্ডা হবে, তারপর ধীরে সুস্থে আমি বয়মে তুলব। তাড়াহুড়ার কিছু নেই। এই দেখুন, মেয়ের বেডরুমে জানলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, মেলা বসে গেছে। এখন তো আমি ভিডিও শেষ করে এক দৌড়ে মেলায় একটু ঘুরুন্টে দিয়ে আসবো। আর আজ তাই এই পর্যায়ে থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।